বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে লেখা গল্প। মা তার এক ছেলে আর মেয়ে দুজনকেই নিজের সর্বস্ব দিয়ে লেখাপড়া শিখিয়ে ডাক্তার করল, আর সেই ছেলে যখন জীবিত মাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে মারতে যায় তখন যা হলো তা শুনে আপনারা চমকে যাবেন। পর্ব এক। শোভা দেবী যখন আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে থাকেন তখন দেখেন বয়সের ছাপ আর চিন্তার রেখা যেন তার মুখে স্থায়ী হয়ে গেছে, তবে চোখে এখনো জলজলে আসার আলো। ছোট্ট রান্নাঘরে বসে লুচি ভাজছিলেন, পাশেই হাঁড়িতে সেমাই দুধে সেদ্ধ হচ্ছিল। আজ তার মেয়ে সায়নীর ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার চূড়ান্ত চিঠি এসেছে। একটা সময় ছিল যখন এই বাড়িতে সুখের হাসি ছিল, কচিকাচার ছুটোছুটি ছিল। স্বামী হেমন্ত বাবু হঠাৎ এক রাতে হৃদরোগে চলে গেলে সব যেন থমকে যায়। তখন বিক্রম ক্লাস 9-এ আর সায়নী মাত্র 3-তে। নিজে কখনো স্কুলের গণ্ডি পেরোতে পারেননি, কিন্তু ছেলে মেয়েকে মানুষ করার স্বপ্ন বুকভরে নিয়ে শোভা দেবী নিজের জীবনটা ছোট করে ফেলেন। সেলাই করে, বাড়ি বাড়ি রান্না করে, ঠোঙ্গা বানিয়ে দোকানে দোকানে বিক্রি করে সংসার চালিয়েছেন। বড় ছেলে বিক্রম মেধাবী ছিল, ডাক্তারি ভর্তি পরীক্ষায় ভালো র্যাঙ্ক পায়, কিন্তু পড়াশোনার খরচ? চিন্তা করিস না, যে জমিটা আছে, কিছু ধান হতো, তবে চিন্তা করিস না, আমি ঠিক চালিয়ে নেব। এখন তোর পড়াশোনার জন্য ওটা বিক্রি করে দিই, তাতেই হবে, শোভা বলেছিলেন ছেলেকে। অনেকেই বলেছিল, বুড়ো বয়সে খাবে কি যদি এই 2 বিঘা জমি বিক্রি করে দাও। তবু শোভা হাসিমুখে বলেছিলেন, ছেলেটা মানুষ হলে সেই তো আমার জমি আর সেই আমার জায়গা। ছেলে ডাক্তার হবে আর আমি মাথা উঁচু করে হাঁটব, সেটাই বড়। বিক্রম এখন ডাক্তার, ভালো হাসপাতালেও চাকরি পেয়েছে, বিয়ে করেছে পূজাকে, এক আধুনিক, উচ্চ মহলের মেয়ে। শোভা ভাবতেন, সংসারে আবার খুশি ফিরবে, কিন্তু পূজার ঘরের বউ হওয়ার চেয়ে অনেক বেশি ছিল তার অহংকার। পায়ের আওয়াজেই যেন বোঝা যেত, কে রাজত্ব করছে এই বাড়িতে। এদিকে মেয়ে সায়নীও ডাক্তারি ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। সায়নী হেসে বলেছিল, মা, আর তোমাকে খাটতে হবে না, দাঁড়িয়ে আমি ডাক্তার হই, তারপর তোমার জন্য কাজের লোক রাখব। শোভা হেসে কেঁদে ফেলেছিলেন, কিন্তু এবার টাকার সমস্যা ছিল আরও বড়। জমি নেই, সঞ্চয় নেই। তিনি আলমারির নিচ থেকে বের করলেন তার বিয়ের দিনের গয়না। সোনার হার, বালা, ঝুমকা, মায়ের দেওয়া সিঁদুরদানি, সব বিক্রি করলেন। মেয়ের হাতে ভর্তি ফর্ম আর কলেজের ফি জমা দিয়ে এসে মনে হল যেন আবার বাঁচার রসদ পেলেন। সেই দিন সন্ধ্যায় পূজা জানতে পারল গয়না বিক্রির কথা। তার গলায় আগুন, তুমি তোমার মেয়েকে ডাক্তার করবে, সব বিক্রি করে দিলে, আমাদের জন্য আর কিছুই রাখলে না? কেন? জমিটা বেচেই তো ছেলেকে ডাক্তার করলাম, ও তো এখন মানুষ হয়েছে। ওটা ওর বাবার জমি, ওটায় তো শুধু ওর অধিকার ছিল। ওর নিজের জিনিস বেচে তুমি ওকে ডাক্তার করলে, গঙ্গা জলে গঙ্গা পুজো আর লোকের কাছে ভালো সাজছ যে তুমি জমি বিক্রি করেছ। তুমি কি দিলে আমাদের? তোমার গয়না ছিল আমার পাওনা, বাড়ির বউয়ের পাওনা। আমাকে কি দিলে? আমরা তোমার কেউ নই। আজ আসুক বিক্রম, দেখাচ্ছি মজা। শোভা মাথা নিচু করে বললেন, সায়নীও লেখাপড়ায় ভালো, ওরও তো একটা ইচ্ছে আছে, সেটাই বা বন্ধ করি কি করে? ওর পড়া যদি বন্ধ হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না মা। পূজার চিৎকার বাড়ে, তাহলে তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর সায়নীর কাছেই থাকবে। শোভা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন, কোথা থেকে শুরু করেছিলেন, আর আজ কোথায় এসে দাঁড়িয়েছেন। সন্ধ্যার আলোয় জানালার ফাঁকে তাকিয়ে আকাশে একফালি চাঁদ দেখলেন শোভা, তার বুকের ভিতরটা জ্বলে উঠল। চাঁদের আলোর নিচে হয়তো অন্ধকার থাকে, কিন্তু মাদের চোখে সবসময় থাকে আলো। সে আলো নিভে গেলে সংসার অন্ধকার হয়ে যায়, যেটা এই বাড়িতে কেউ হয়তো দেখতে পায় না। পর্ব 2। শোভা দেবীর সকাল শুরু হয় প্রতিদিন সবার আগে। ভোর 5টায় উঠে তিনি প্রথমেই ঠাকুরঘরের সামনে প্রদীপ জ্বালান, এরপর রান্নাঘরে ঢুকে চা তৈরি করেন, 1 কাপ ছেলের জন্য, 1 কাপ ছেলের বউয়ের। আজও সেই নিয়ম, কিন্তু আজ পূজার হাতে চায়ের কাপ যেতেই সে মুখ ঘুরিয়ে বলল, চিনি কম। শোভা শান্তভাবে বললেন, রোজ যেমন চিনি দিই, তেমনই দিয়েছি মা। পূজা টেবিল থেকে কাপটা সরিয়ে বলল, তুমি তো আমাকে দেখতেই পারো না, চা ভালো করবে কেন? নইলে নিজের মেয়ের জন্য সব গয়না বেচে দিয়ে মামা করা হচ্ছে। শোভা মুখ নামিয়ে নেন,
রান্নাঘরে ফিরে চুপচাপ আরেক কাপ চা বানাতে শুরু করেন। সেই সময় বিক্রম ঘুম চোখে বেরিয়ে আসে। মাকে দেখে বলে, তুমি যে সায়নীর জন্য গয়না লুকিয়ে রেখেছিলে সেটা তো বলনি কোনোদিন। সবাই তো জানিস, এতে বলা আর না বলার তো কিছুই নেই। তাহলে তখন জমিটা বিকলে কেন, পরে বেশি দামে বিক্রি করতাম। শোভা দেবী ছেলের দিকে শুধু একবার তাকালেন, কিছুই বললেন না। বিক্রম বলল, ঠিক আছে, এবার থেকে ওর কাছেই খেও। শোভা দেবী ছেলের এ কথার ও জবাব দিলেন না, চলে গেলেন। তার অনেক কাজ, বাড়ি পরিষ্কার থেকে শুরু করে রান্না ইত্যাদি সব কাজ তাকেই করতে হয়। পুত্রবধূ পূজা কিছুই করে না। সে বড়লোকের মেয়ে, কোনো কাজ নাকি কখনোই করত না। সব কাজ চাকর বাকরেরা করত। সুতরাং পূজার আর কাজ করা হয় না। বাড়ির চাকর বাকরের কাজ যত সব শোভা দেবীকেই করতে হয়, এই বয়সেও। এই বাড়িতে কারো চাকর রাখার ক্ষমতা নেই। সেদিন দুপুরে সায়নী ফোন করেছিল। নতুন কলেজ, নতুন জায়গা, ভীষণ উত্তেজনায় ভরা কণ্ঠে বলেছিল, মা, আমার ক্লাস শুরু হয়েছে, আর এখানে একটা মেয়ে আছে যার সঙ্গে আমার খুব বন্ধু হয়ে গেছে। আমরা এক রুমেই থাকি, তুমি একবারেই চিন্তা করো না। শোভা হেসেছিলেন, তুই খুশি তো? আর মেয়ে খুশি শুনে তার চোখ ভিজে গিয়েছিল। কিন্তু সেই হেসে ওঠা দীর্ঘস্থায়ী হয়নি। রাতের বেলা থেকে ওনাকে জানিয়ে দেওয়া হলো, নিজের খাবার ব্যবস্থা নিজে করো, আমরা আর তোমার খরচ চালাতে পারবো না, অনেক করেছি, আর নয়। শুনে শোভা দেবী আবার ঠোঙ্গা বানিয়ে দোকানে বিক্রি করতে শুরু করলেন। সেই সঙ্গে দুটো বাড়িতে কাজের জোগাড় করলেন। এইভাবে নিজের অন্য সংস্থানের ব্যবস্থা করলেন। কিন্তু এর মধ্যেও বাড়ির সব কাজ তাকেই করতে হতো। কিন্তু পরিবর্তে খাবার বা বেতন কিছুই মিলত না, অথচ বাড়ির কাজও থাকত বিস্তর। একদিন রাতের দিকে বিক্রম বলল, মা, আমি আর পূজা ঠিক করেছি, বাড়িতে একটু পরিবর্তন আনব। তোমার ঘরটা গেস্টরুম করা হবে, আমার শাশুড়ি এখানে এসে থাকবে, তুমি ছাদে উপরের ঘরে উঠে যেও। শোভা অবাক হয়ে বললেন, ও ঘরে তো মানুষ থাকা যায় না, ও ঘর তো গরমে হাঁসফাঁস করে, শীতেও জমে যায়। পূজা হেসে বলল, তুমি তো মা, ছেলের জন্য এই সামান্য কষ্টটুকু সহ্য করতে পারবে না? কই, মেয়ের বেলা তো সুন্দর সব গয়না বের করে দিলে, তখন মনে না যে বাড়িতে একটা বউ আছে, তার ও শাশুড়ির গয়না পরতে শখ যায়, কিন্তু কি করে পারলে এইরকম শত্রুতা করতে? শোভা কিছু বলতে পারেন না, এক চিলতে চাপা অন্ধকার যেন তার মুখে ছায়া ফেলে। রাতের খাওয়ার সময় পূজা চিৎকার করে বলে ওঠে, তোমার মেয়ে যখন ডাক্তারি পাশ করবে, ওর তো বাড়ি হবে, তখন তোমাকে নিয়ে যাক, আমাদের জায়গা দখল করে বসে আছো কেন? বিক্রম কাছেই ছিল কিন্তু কিছুই বলল না। শোভা দেবীর মুখের দিকেও সে এক পলক দৃষ্টি দিয়ে দেখল না। কিন্তু তিনি রাতের খাবার শেষে নিজের ঘরে গিয়ে জানালার পাশে বসে চুপ করে থেকেছেন। বাইরে কুয়াশা নামছে, শীতে গা কাঁপলেও ভেতরের যে শীত, তা আরও কাঁপুনি ধরায়। তিনি ভাবেন যে, এই ঘরেই তার দুই সন্তানকে বুকের দুধ খাইয়েছেন, সে ঘর থেকে কাল সকালেই তাকে ছাদে স্টোররুম পরিষ্কার করে সেখানে থাকতে হবে। তিনি জানেন না, যে ছেলেটাকে এত স্নেহ দিয়ে মানুষ করেছেন তার হৃদয় আজ এত কঠিন কেন। তিনি শুধু ভাবেন, আমার অপরাধটা কোথায়, আমি কি মা হয়ে বেশি স্বপ্ন দেখেছিলাম? পর্ব ৩ শীতের এক ভোর, কুয়াশায় ঢাকা চারদিক, শোভা দেবীর সেই উপরের ছোট্ট ঘরটা যেন একটা ঠান্ডা কারাগার। একটানা কাশছেন তিনি, শরীরটা বেশ কদিন ধরেই ভালো যাচ্ছে না, তবু কাউকে জানাননি। জানালেও লাভ নেই, কে শোনে। একদিন বিক্রম গম্ভীর মুখে ঘরে ঢুকে বলল, মা, বাড়ির কাজগুলো কে করবে? জানো, পূজার দ্বারা কোনো কাজ হয় না। আমার শরীরটা ভালো নেই। বিক্রম ওনার হাত একটু ছুঁয়ে বলল, এমন কিছুই হয়নি, একটা প্যারাসিটামল খেলেই সব ঠিক হবে। শোভা তখনই বুঝে গিয়েছিলেন, এই বাড়িতে তার আর ঠাঁই নেই, তাকে থাকার বিনিময়ে বাড়ির কাজ করে যেতে হবে, তা অসুখ বিসুখ যাই হোক। দুপুরের পর হঠাৎ পূজার চিৎকারে পাড়া কেঁপে ওঠে, ওগো, কেউ আছে, শাশুড়ি মা বোধহয় মারা গেছেন, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। পাড়া থেকে কয়েকজন ছুটে আসে। শোভা দেবী নিথর হয়ে পড়েছিলেন খাটের কোণে। কেউ কেউ বলল, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো, কিন্তু বিক্রম বলে, বডি তো ঠান্ডা হয়ে গেছে, আমিই তো ডাক্তার, পালস নেই, মা মারা গেছে। শ্মশানযাত্রার প্রস্তুতি চলতে থাকে, ঠিক তখনই সায়নী বাড়িতে এসে পৌঁছায়।
তার ফোন বন্ধ ছিল, কলেজে পরীক্ষা ছিল, মায়ের শরীর খারাপের খবর সে জানত না। পাড়া থেকে খবর পেয়ে ছুটে আসে। দরজায় ঢুকেই সে চিৎকার করে ওঠে, মা, আমার মা! সে মাকে ছুঁয়ে দেখে মায়ের শরীর তখনও গরম, নিঃশ্বাস নিচ্ছে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। সে চেঁচিয়ে ওঠে, এটা কি হচ্ছে? আমার মা এখনো বেঁচে আছেন? পাড়া প্রতিবেশীরা থমেরে তাকিয়ে থাকে। সায়নী কাপা গলায় বলে, তোমরা মাকে মৃত ভেবে শ্মশানে নিয়ে যাচ্ছিলে? পূজা চিৎকার করে ওঠে, তুমি কি বলছো? তুমি কি ডাক্তার? আমি ডাক্তারির স্টুডেন্ট। হাসালে, মনে হচ্ছে তুমি তোমার দাদার চেয়েও বড় ডাক্তার হয়ে গেছ। সায়নী শান্ত কিন্তু তীব্র কণ্ঠে বলে, দাদার চেয়ে বড় নই, কিন্তু আমি ডাক্তার হওয়ার শিক্ষার্থী, কিছুটা বুঝি। আর মা আমার, আমি বুঝি কোন নিঃশ্বাস বাঁচার আর কোনটা মৃত্যুর। বিক্রম কিছু বলতে আসে, কিন্তু সায়নী থামিয়ে দেয়, আর একটা শব্দ বললে পুলিশের কাছে যাব। সে অ্যাম্বুলেন্সে ফোন করে ডাকে আর মাকে হাসপাতালে নিয়ে চলে গেল। হাসপাতালে ভর্তি করানো হয় শোভা দেবীকে। ডাক্তার বলে, সামান্য ডিহাইড্রেশন, কমজোরি আর ঠান্ডা লেগেছে, ঠিক সময় চিকিৎসা শুরু হয়েছে, তোমার মাকে আমরা বাঁচাতে পারব। সায়নীর চোখ ভেসে যায় অশ্রুতে, কিন্তু চোখের জল মোছার সময় নেই, তার ভেতরে তখন আগুন। একজন মা, যিনি 2 সন্তানকে মানুষ করতে নিজের জীবনকে ত্যাগ করেছেন, সবকিছু বিসর্জন করেছেন, আজ তাকে এভাবে ফেলে রাখা হলো মৃত্যুর মুখে। সে থানায় গিয়ে রিপোর্ট করে, মায়ের উপর পরিকল্পিত হত্যার চেষ্টা করা হয়েছে, অপরাধীরা আমার নিজের দাদা ও তার স্ত্রী। পুলিশ রিপোর্ট নেয়, হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন হয়। সায়নী লড়াই শুরু করে মায়ের জন্য, মায়ের অধিকারের জন্য। পর্ব 4। হাসপাতালের বেডে চোখ মেলে তাকালেন শোভা দেবী। চারপাশে মনিটর, অক্সিজেন মাস্ক, ইনজেকশনের ব্যথা, তবু একটা শান্তি যেন বুকের ভিতর নেমে এসেছে। তার মেয়েটা তাকে ফেলে দেয়নি। সায়নী মায়ের হাত ধরে বসেছিল সারা রাত, তার মুখে ঘুম নেই, চোখে যুদ্ধের আগুন। মা, সায়নী ফিসফিস করে, তুমি বেঁচে আছো, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি থাম না, আমি বিচার চাই। শোভা দেবী চুপ করে থাকেন, চোখে জল, গলায় কষ্ট। একটু পর বললেন, সায়নী, বিক্রম তোর দাদা, দাদার বিপক্ষে যাস না মা, লোকে কি বলবে? সায়নী কাপা গলায় বলল, দাদা, যে মানুষটা আজ তোমাকে এইভাবে মারতে গেছিল আর তার চেয়েও বড় কথা, তোমাকে জ্যান্ত পোড়াতে চেয়েছিল, সে আরও বলল, মা, এটা যদি অপরাধ না হয়, তাহলে আর কিছুই অপরাধ না। পরদিন পুলিশ আসে হাসপাতালে। দারোগা হিমাংশু ঘোষ শোভা দেবীর কাছে প্রশ্ন করেন, মাসিমা, আপনি কি নিজে জানেন কি হয়েছিল সেদিন? শোভা দেবী একটু থেমে বলেন, আমার মাথা ঘুরছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন পূজা এসেছিল, একটা কিছু খেতে দিয়েছিল, তারপর কিছু মনে নেই। সায়নী সঙ্গে সঙ্গে বলে, আমি চাই মেডিকেল টেস্ট হোক, কোন খাবার খাওয়ানো হয়েছিল তার ফরেনসিক রিপোর্ট আসুক। দারোগা বলেন, ভেবে দেখো, দাদা বৌদির জেল হবে। সে বলল, আইন যা চাইবে তাই হবে। বেশ, তোমরা যখন চাও তখন তাই হবে। বিক্রম ও পূজাকে থানায় ডাকা হয়। বিক্রম গম্ভীর গলায় বলে, আমার মা অসুস্থ ছিলেন, আমি নিজে ডাক্তার, আমি জানি কিভাবে চেক করতে হয়, তার পালস পাচ্ছিলাম না, শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি তাই নিচ্ছিলাম। পূজা উত্তেজনায় বলে, শাশুড়ি মা যখন বললেন খাবার খেতে ইচ্ছা নেই, আমরা কি করতাম? দারোগা চুপ করে শুনে যান, তারপর জিজ্ঞেস করেন, আপনারা কি জানতেন শোভা দেবী মেয়ের পড়াশোনার জন্য গয়না বিক্রি করেছেন? বিক্রম মুখ নামিয়ে নেয়। পূজা ফোঁস করে বলে, হ্যাঁ, ওনার ইচ্ছা ছিল মেয়েকে ডাক্তার বানাবেন, আমাদের না জানিয়ে করেছেন। হিমাংশু ঘোষ একটা দীর্ঘশ্বাস ফেলেন। মা তো মাই থাকেন, তবু কেউ যদি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেটা তো অন্যায়। হাসপাতালের রিপোর্ট আসে, শোভা দেবীর শরীরে অতিরিক্ত ঘুমের ওষুধের উপস্থিতি ধরা পড়ে। ডাক্তারের মতে, কেউ ইচ্ছাকৃতভাবে এমন ওষুধ খাইয়ে থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এই রিপোর্টের ভিত্তিতে বিক্রম ও পূজার বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার এর চার্জ গঠিত হয়। সেদিন সন্ধেয় হাসপাতালের করিডোরে সায়নী একা দাঁড়িয়ে থাকে।
হিমাংশু ঘোষ বলে ওঠেন, আপনার এই সাহসী পদক্ষেপ অনেক মেয়েকে অনুপ্রাণিত করবে। সায়নী বলে, আমি শুধু একজন মেয়ের মতো নয়, একজন মানুষ হিসেবে দাঁড়িয়েছি। মায়ের মতো কেউ পৃথিবীতে নেই, আর মা যদি নিজের সন্তানের হাতে অত্যাচারিত হন, সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ। হিমাংশু ঘোষ মাথা নত করেন। ঘরটায় শোভা দেবী হালকা ঘুমে আচ্ছন্ন। সায়নী গিয়ে চুপ করে তার কপালে হাত রাখে। মা ফিসফিস করে বলে, তুই কি করলি রে মা? সায়নী কাঁদতে কাঁদতে বলে, বিচার, মা, শুধু বিচার। পর্ব 5। আদালতের ভেতরটা ঠাসা ভিড়ে ঠাসা। কেউ কৌতূহলী, কেউ বিস্মিত, কেউ করুণার চোখে তাকিয়ে আছে। সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে বিক্রম ও পূজা, সামান্য অনুশোচনা নেই মুখে। অন্যদিকে সায়নী চোখে সাহস নিয়ে বসে, মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে। বিচারক বলেন, শোভা দেবীর উপর পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। আজ মামলার সাক্ষ্যপ্রমাণ ও সাক্ষীদের বক্তব্য শোনা হবে। প্রথমে ডাক পড়ে সায়নীর। সরল অথচ দৃঢ় কণ্ঠে সে বলে, আমার মা আমাকে ডাক্তারি পড়াতে গিয়ে নিজের শেষ সঞ্চয়, গয়না সব বিক্রি করে দিয়েছিলেন। আমার দাদা, যিনি নিজে ডাক্তার, তিনিও একদিন তার পড়াশোনার জন্য মায়ের কাছ থেকে একই রকম ত্যাগ পেয়েছিলেন, কিন্তু মা যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে মৃত ঘোষণা করে শ্মশানে পাঠানো হচ্ছিল, কিন্তু তিনি জীবিত ছিলেন। আমি ঠিক সময়ে গিয়ে দেখি মায়ের শরীরে স্পন্দন আছে। আমি যদি না যেতাম, আজ মা বেঁচে থাকতেন না। বিচারক জিজ্ঞেস করেন, আপনার মায়ের সঙ্গে আপনার দাদার সম্পর্ক কেমন ছিল? সায়নী উত্তর দেয়, মা গয়না বিক্রি করেছেন শুনে আমার দাদা ও বৌদি রেগে গিয়েছিলেন। মা তখন থেকেই একা ছাদে থাকতে বাধ্য হন। খাওয়া দাওয়া দেওয়াই হতো না। মা আজও লোকের বাড়ি কাজ করে। একদিন মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তারপর সেই ঘটনা ঘটে। এরপর ডাক পড়ে হালদার, যিনি শোভা দেবীর চিকিৎসা করেছিলেন। তিনি বলেন, যখন রোগিণীকে আনা হয়, তখন তার শরীরে অতিরিক্ত ডায়াজেপাম পাওয়া যায়, যা ঘুমের ওষুধ। এই মাত্রা স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি ছিল। সচেতনভাবে না খাইয়ে দিলে এমন হওয়া সম্ভব নয়। পরবর্তী সাক্ষী, পাড়ার এক প্রবীণ মহিলা। আমি সেদিন পূজার মুখে শুনি, এবার যা করার তাড়াতাড়ি করতে হবে, মেয়েটা চলে আসার আগেই। তখনই সন্দেহ হয়, তাই আমি সায়নীকে ফোন করি। সাক্ষীদের একের পর এক বক্তব্যে চিত্রটা পরিষ্কার হয়ে ওঠে। এটা একটা দুর্ঘটনা নয়, ছিল ঠান্ডা মাথার চক্রান্ত। বিক্রমের আইনজীবী যতই চেষ্টা করেন প্রমাণ করতে যে এটা ভুল বোঝাবুঝি, কিন্তু আদালত বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেয়। শেষে বিচারক বলেন, একজন মা, যিনি সন্তানদের মানুষ করতে নিজের সব হারিয়েছেন, তাকেই শেষ বয়সে এমন নিষ্ঠুরতার শিকার হতে হল। এই আদালত মনে করে, এটি শুধু পারিবারিক অবহেলা নয়, একেবারে হত্যাচেষ্টার সমান অপরাধ। রায় ঘোষণা হয়, বিক্রমকে 7 বছরের কারাদণ্ড, আইপিসি 307, অ্যাটেম্পট টু মার্ডার। পূজাকে 5 বছরের কারাদণ্ড, আইপিসি 120B, ক্রিমিনাল কনস্পিরেসি। সেদিন বিকেলে হাসপাতালের করিডোরে শোভা দেবী চুপ করে বসে আছেন। সায়নী তার পাশে এসে বসে। মা ধীরে ধীরে বলেন, তোর দাদা, আমার তো সেই এক বুক দুঃখ। সায়নী চোখ মুছে বলে, মা, তুমি কেবল মা নও, তুমি মানুষ। কেউ অন্যায়ের শিকার হলে বিচার তার প্রাপ্য। আমার মা ও তার বাইরে নন। শোভা দেবীর মুখে একটুখানি হাসি। তুই তো শুধু ডাক্তার হবি ভাবছিলাম, তুই যে আমার প্রাণ হয়ে উঠলি, বুঝিনি। সায়নী চুপচাপ মায়ের কাঁধে মাথা রাখে। পর্ব 6 বছরখানেক কেটে গেছে। গোটা শহরে একসময়ের আলোচিত সেই মামলাটা এখন খবরের পাতায় নেই, কিন্তু শোভা দেবীর জীবনে নতুন করে একটা আলো ফুটেছে। সায়নী এখন ডাক্তারি পড়াশোনার শেষ বর্ষে, কলকাতার নামকরা মেডিকেল কলেজে, মেধায় আর নিষ্ঠায় সকলের প্রিয়। কিন্তু আজকের দিনে তার মুখে আলাদা উজ্জ্বলতা। হাসপাতালের বাগানে বসে আছেন শোভা দেবী। পাশে কফির কাপ, হাতে একটা বই। চোখে চশমার পেছনে একরাশ শান্তি। সায়নী এসে পাশে বসে, মায়ের হাত ধরে বলে, আজ আমি একটা প্রতিজ্ঞা নেব মা, আমি শুধু রোগ সারাবো না, তোমার মতো হাজারটা মায়ের কষ্ট দূর করব। শোভা দেবী চোখ বন্ধ করেন। একটা গভীর শ্বাস ফেলেন। তোর সঙ্গে আমাকেও নিবি তো? আমিও চাই মায়েরা মায়ের মতোই বেঁচে থাকুক সসম্মানে।